আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। নির্বাচন সাজানো নাটক, ভোট বর্জনের আহ্বান সজীব ওয়াজেদ জয়ের। সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি অস্বস্তিকর অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দেশ। আসন্ন জাতীয় নির্বাচনকে প্রতারণাপূর্ণ ও প্রহসনমূলক আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির মতে, জনগণের একটি বিশাল অংশকে বাইরে রেখে আয়োজন করা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু কিংবা গ্রহণযোগ্য কোনোটিই নয়, বরং এটি দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করবে। আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেন, এই নির্বাচন দেশের সংকট সমাধান করবে না, বরং এর ফলাফল সবসময়ই প্রশ্নবিদ্ধ থাকবে। এই বক্তব্য নিছক রাজনৈতিক অভিযোগ নয়, বরং এটি বাংলাদেশের বর্তমান বাস্তবতার একটি নির্মম প্রতিফলন। জনপ্রিয় দল বাদ দিয়ে নির্বাচন, গণতন্ত্র নাকি কৌশলী বর্জন? সজীব ওয়াজেদ স্মরণ করিয়ে দেন, অতীতে আওয়ামী লীগ নিয়মিতভাবে কমপক্ষে ৩০% জনপ্রিয় ভোট পেয়েছে। এই বিশাল ভোট ব্যাংকের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে নির্বাচন আয়োজন করা হলে তা গণতান্ত্রিক হতে পারে না। একটি রাষ্ট্রে যদি কোটি কোটি নাগরিকের রাজনৈতিক মতামত প্রকাশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়, তবে সেই নির্বাচন কেবল সংখ্যার খেলা হয়ে দাঁড়ায়, জনমতের প্রতিফলন নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন আয়োজন মানে কার্যকর রাষ্ট্রের সামাজিক ভারসাম্য ভেঙে দেওয়া। কারণ আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক শক্তি, যার সঙ্গে দেশের স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্রীয় পরিচয়ের প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। ২০২৪ সালের সহিংসতা ও বিতর্কিত নিষেধাজ্ঞা। ২০২৪ সালের আগস্ট মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ সহিংস রূপ নেয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী ওই সময়ের দমনপীড়নে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। এর পরপরই নিরাপত্তা ও বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের সুরক্ষার যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি সত্যিই নিরাপত্তার স্বার্থে, নাকি একটি রাজনৈতিক শক্তিকে পরিকল্পিতভাবে মাঠের বাইরে রাখার কৌশল? কারণ একই সময়ে দেখা যাচ্ছে বিএনপি এবং ছাত্র সমর্থিত ন্যাশনাল সিটিজেন পার্টি, জামায়াতে ইসলামী জোট নির্বিঘ্নে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তির ঐতিহাসিক ভূমিকা থাকা সত্ত্বেও তাদের জন্য রাজনৈতিক মাঠ খোলা, এই দ্বিচারিতা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন তৈরি হয়েছে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নাকি নীরব দুঃশাসন? বর্তমানে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। শুরুতে অনেকেই এই সরকারকে সংস্কারক হিসেবে দেখতে চাইলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা ভেঙে পড়ছে। কারণ বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচনের মাঠ সংকুচিত, মত প্রকাশের পরিসর সীমিত, বিরোধী কণ্ঠকে রাজদ্রোহের মামলায় দমন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্লজ্জ ব্যবহার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এক ধরনের নরম দুঃশাসন, সফট অথরিটেরিয়ানিজম, যেখানে সরাসরি সামরিক শাসন নেই, কিন্তু গণতন্ত্র কার্যত অকার্যকর। স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থান সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর রাজনৈতিক শূন্যতায় যে শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তারা মূলত স্বাধীনতা বিরোধী ও মৌলবাদী রাজনীতির ধারক। জামায়াতে ইসলামী, যাদের ১৯৭১ সালের ভূমিকা ইতিহাসে কলঙ্কিত, আজ আবার বৈধ রাজনৈতিক শক্তির মতো আচরণ করছে। বিএনপির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নতুন নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই জোট আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই বাংলাদেশে এই শক্তিগুলো ক্ষমতার কাছাকাছি গেছে, তখনই সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে।
জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, সংবিধানের মৌলিক চেতনা প্রশ্নের মুখে পড়েছে। আজকের পরিস্থিতি সেই পুরনো অন্ধকার অধ্যায়েরই পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতি, আইন শৃঙ্খলা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা। সজীব ওয়াজেদ স্পষ্ট করে বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলে অর্থনীতি স্থিতিশীল হবে না, বিনিয়োগ আসবে না, আইন শৃঙ্খলার উন্নতি হবে না, বরং মানুষ দ্রুত হতাশ হয়ে পড়বে। এই হতাশা একসময় রূপ নিতে পারে সামাজিক বিস্ফোরণে। একটি রাষ্ট্র তখনই স্থিতিশীল থাকে যখন তার রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক হয়। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন আয়োজন করা হচ্ছে তা কার্যত একতরফা ক্ষমতা হস্তান্তরের মঞ্চ ছাড়া কিছুই নয়। নির্বাচন নয়, প্রয়োজন রাজনৈতিক বাস্তবতা স্বীকার। বাংলাদেশ আজ একটি স্পষ্ট সত্যের সামনে দাঁড়িয়ে। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। এটি দলীয় পক্ষপাতের কথা নয়, এটি রাষ্ট্রীয় বাস্তবতার কথা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে নিষিদ্ধ করে গণতন্ত্র রক্ষা করা যায় না, বরং এতে রাষ্ট্র আরও গভীর সংকটে পড়ে। ইতিহাস বারবার দেখিয়েছে, যখন স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দেওয়া হয় আর গণতান্ত্রিক শক্তিকে দমন করা হয়, তখন সেই রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে ওঠে। আজও বাংলাদেশ সেই বিপজ্জনক পথেই হাঁটছে। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। তার ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেইন স্ট্রোক করার পর বেশ কিছুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান। আব্দুল মান্নান খান ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে ৩ বার দপ্তর সম্পাদক এবং ২ মেয়াদে সভাপতি মণ্ডলী ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। দোহার ও নবাবগঞ্জের উন্নয়ন। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মেয়াদে দোহার ও নবাবগঞ্জ এলাকায় শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাশিয়ার মস্কো কসমল ইনস্টিটিউট থেকে পলিটিক্যাল ইকোনমি ও বিশ্ব রাজনীতির ওপর উচ্চতর ডিগ্রি নেন। পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং রাশিয়া বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দোহার ও নবাবগঞ্জ সহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।